আমরা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়বো, যেটা হচ্ছে আমাদের দেখো রেজোনেন্স। তাহলে এই রেজোনেন্সটা বোঝার জন্য আমাদের হচ্ছে খুবই মনোযোগ দিয়ে এখন দেখতে হবে, কারণ এই জিনিসটা তোমরা কেউ মুখস্থ করে এটা কেউ পার পেতে পারবা না। আমাদের হচ্ছে বুঝে বুঝে তোমার এটার রেজোনেন্সের ছবিগুলো আঁকতে হবে, এবং হচ্ছে এই রেজোনেন্সের প্রতিটা স্টেপে তোমার তীর চিহ্ন কোথায় হবে কোথায় হবে না, এটা যদি তোমার কাছে বইও দিয়ে দেয় পরীক্ষার হলে, তুমি দেখে দেখে কখনোই আঁকতে পারবা না। দেখে দেখে আঁকলেও তোমার ভুল হবে, কিন্তু তুমি যদি একটা বুঝে যাও যে কি করতে হবে, তো তোমার কোনো বই লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট বসে দেখবা যে এইটাই তোমার কাছে সবচেয়ে ইজি প্রশ্ন লাগতেছে। হ্যাঁ, তাহলে এখন আমরা এই জিনিসটা খুবই বুঝে বুঝে করার চেষ্টা করব। তো খুবই ভালো মতো মনোযোগ আকর্ষণ করছি সবার। তো দেখো, আমরা এইটা সলভ করার জন্য আগে একটা কোশ্চেন লিখে নিই। হ্যাঁ, তো ওই কোশ্চেনটা অ্যানালাইসিস করে করে আমরা হচ্ছে বুঝবো যে কেন কি হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখি আমরা এখন একটা কোশ্চেন লিখবো। হ্যাঁ, খেয়াল করে কোশ্চেনটাকে এখান থেকে লেখা শুরু করি, পুরো বোর্ড জুড়ে রাখবো। এটা দেখো আমাদের বেনজিন, এটা প্রথমে হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করা হলো। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করার পরে এখান থেকে আমাদের দেখো এরকম ভাবে একটা জিনিস তৈরি করা হচ্ছে, যে আমাদের একটা অ্যালকাইল বেনজিন তৈরি করা হচ্ছে। আচ্ছা, এইটা তৈরি করা হলো। এরপরে দেখো কি করা হচ্ছে, এই দুইটা জিনিস এখানটায় আমাদের এই যে শুধু এই বেনজিনকে নিয়ে যদি কাজ করি, তাহলে হচ্ছে আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন হয় তোমার এটা নাইট্রো যৌগটা ফর্ম করতে। খেয়াল করো, আমাদের এই বেনজিনের নাইট্রো যৌগ যেটা আছে এটা ফর্ম করতে, অর্থাৎ বেনজিনের নাইট্রেশনটা করতে NO2। আর হচ্ছে আবার যদি এই NO2 যেটা উৎপন্ন হলো, এই উৎপন্ন NO2, এই যে দেখো নাইট্রোবেনজিন, এইটাকে যদি আরেকটা নাইট্রো যদি এটার সাথে যুক্ত করতে চাই, তাহলে হচ্ছে এই যে এই নাইট্রেশনটা করতে আবার তোমার হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস লাগে। হ্যাঁ, দেখো এটা মানে এই যে এই হাতের সাথে একটা নাইট্রো ছিল, এখন হচ্ছে আমাদের আরেকটা হাতের সাথে আরেকটা নাইট্রো যোগ করতেছি, তো এটা করতে তোমার হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস লাগে। অর্থাৎ দেখো এগুলোর কিন্তু নাইট্রেশন আমাদের বেশ ভালো রকমের তাপ লাগতেছে। হ্যাঁ, একটাতে 60 ডিগ্রি আর একটাতে হচ্ছে তোমার 90 ডিগ্রি। কিন্তু এই যে যে ফিডেলটা অ্যালকাইলেশন করে তোমার যে অ্যালকাইল বেনজিনটা ফর্ম করা হলো, এইটাতে দেখা যায় কি তোমার যদি এখানটাও তুমি নাইট্রেশন বিক্রিয়াটা করো, মাত্র 30 ডিগ্রি সেলসিয়াসে তোমার হচ্ছে এটা নাইট্রেশনটা সম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ দেখো তো যেমন তেমন না, দুইটাই একসাথে সম্পূর্ণ, মানে হচ্ছে যে দেখো তোমার এই যে এই আর উপরে আছে, তো এটা আশা করি তুমি জানো যে এগুলোর পজিশন কি কি বলা হয়। এই থেকে তোমার বলা হয় অর্থ, এটাকে বলা হয় মেটা, আর এটাকে বলা হয় তোমার প্যারা। হ্যাঁ, দেখো আমরা হচ্ছে যে সাইডে ব্যাপারটা একটু রিপিট করি, যে দেখো একটা বেনজিন বলয় যদি এরকম থাকে, মনে করো যে বেনজিন বলয়, তো এটার উপরে একটা হচ্ছে তোমার মূলক আছে। হ্যাঁ, তাহলে এই পজিশনটার নাম কি অর্থ, তারপরে এই পজিশনটার নাম হচ্ছে আমাদের কি দেখো মেটা, আর এই পজিশনটার নাম হচ্ছে আমাদের দেখো প্যারা। অর্থ মেটা প্যারা। আবার এই সাইডে ঘুরে আসলে এটা হচ্ছে আমাদের দেখো মেটা পজিশন, এবং এটা হচ্ছে আবার দেখো অর্থ পজিশন। হ্যাঁ, তাহলে এই অর্থ মেটা আর প্যারা পজিশনে থাকে আমাদের এই জিনিসটা। তো দেখো প্রথমত কি করতেছে, প্রথমত হচ্ছে ও এই যে দেখো আমাদের এই অর্থ পজিশনে একটা NO2 যুক্ত করতেছে, আবার হচ্ছে তোমার আরেকটা এরকম বেনজিন ফর্ম করতেছে, বেনজিন মানে বেনজিন আরেকটা অ্যালকাইল মূলক এই নাইট্রোটাকে যোগ করতেছে তখন হচ্ছে এই প্যারা পজিশনটাতে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে দেখো এই বিক্রিয়াগুলো ঘটার পেছনের কারণগুলো এখন অ্যানালাইসিস করতে হবে আমাদের। হ্যাঁ, যে এটার প্রথম প্রশ্নটা হচ্ছে এইরকম, যে দেখো এ থেকে সি, হ্যাঁ, এবং এই এ থেকে বি তৈরির কৌশল। দেখো আমাদের হচ্ছে এ থেকে সি ও এ থেকে বি তৈরির কৌশল, এটা কিন্তু আমাদের আগেই দেখে আসছি, তাই না? এটা আমাদের আগেই সলভ হয়ে গেছে। যে দেখো তাহলে এটার কৌশলটা কিভাবে দেখাবে, এ থেকে সি, এ থেকে সি কোনটা? আচ্ছা, এটা একটু আমি দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের দেখো এ যৌগ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেখো বি যৌগ, এবং এটা হচ্ছে আমাদের দেখো সি যৌগ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের সি যৌগ। ওকে, তাহলে এই যে দেখো এখন এ থেকে সি মানে কি, যে দেখো আমাদের এই বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরির প্রসিজার। তাহলে এটা কোনটা বলো তো? ওই যে নাইট্রেশন, বেনজিনের নাইট্রেশন যেটা দেখলাম ওইটা দেখলেই হবে। এর আগের ভিডিওতে যে বেনজিনের নাইট্রেশন দেখেছি ওইটাই।
আবার দেখো এ থেকে বি মানে কি, যে দেখো আমাদের এই বেনজিন থেকে তোমার হচ্ছে অ্যালকাইল বেনজিন, হ্যাঁ এটা কি দেখো আমাদের ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, তার মানে হচ্ছে এখানে তোমার মূলত ফিডেলক্রাফট অ্যালকাইলেশন এটার কৌশল জানতে চাইছে। হ্যাঁ এটা একটা কোশ্চেন করতে পারে, মনে করো যে গ নাম্বারে। আর ঘ নাম্বারে যে কোশ্চেনটা করতে পারে, হ্যাঁ এটা হচ্ছে দেখো এরকম উদ্দীপকের নাইট্রেশন বিক্রিয়ায় তাপমাত্রা ভিন্ন হবার কারণ ব্যাখ্যা করতে বলছে। দেখো আমাদের হচ্ছে এখন এই যে নাইট্রেশন যেসব জায়গায় করতেছে, দেখো প্রথমত নাইট্রেশন কোথায় এক জায়গায় করতেছে, এই যে আমাদের এই বেনজিন থেকে আমাদের হচ্ছে যে নাইট্রোবেনজিন যখন ফর্ম করতেছে তখন হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস লাগতেছে। আবার আরেক জায়গায় নাইট্রেশন হচ্ছে সেটা কি, যে দেখো এই নাইট্রোবেনজিন থেকে তোমার হচ্ছে এই যে দেখো তোমার দুইটা নাইট্রো সম্পন্ন এই যে নাইট্রোবেনজিনকে আবার নাইট্রেশন করতে আমাদের কিন্তু আবার দেখো 90 ডিগ্রি সেলসিয়াস লাগতেছে। আবার দেখো অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, অ্যালকাইল হ্যালাইডটাকে আবার দেখো আমরা যখন নাইট্রেশনটা করতেছি, সরি ভুল বললাম, অ্যালকাইল হ্যালাইড না, বেনজিন, অ্যালকাইল বেনজিনটাকে যখন আবার নাইট্রেশন করতেছি তখন মাত্র 30 ডিগ্রি সেলসিয়াস লাগতেছে। এখন এগুলো আলাদা হওয়ার কারণগুলো আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ তো এটা আলাদা হওয়ার কারণ হচ্ছে তোমার প্রতিস্থাপকের প্রভাব। আর এছাড়াও আরেকটা কোশ্চেন হচ্ছে তোমরা এটার সাথে অ্যাড করে নাও, সেটা হচ্ছে বি এবং সি এর নাইট্রেশনে উৎপাদ ভিন্ন হবার কারণ। দেখো এই যে আমাদের 3 নাম্বার একটা কোশ্চেন যেটা হবে কি, যে দেখো বি এবং সি নাইট্রেশন, এই যে দেখো বি নাইট্রেশন হচ্ছে কি, যে আমাদের অ্যালকাইল বেনজিনের নাইট্রেশনে দেখো আমরা কি পেলাম, একটা অর্থ পজিশনে পেলাম আর একটা হচ্ছে তোমার প্যারা পজিশনে নাইট্রোটাকে পেলাম। এই ধরনের তোমার হচ্ছে দুইটা উৎপন্ন হলো উৎপাদ। কিন্তু সি এর যখন আমরা নাইট্রেশন করা হলো তখন কি হলো, তখন দেখো আমাদের হচ্ছে মেটা পজিশনটাতে, যে খেয়াল করো মেটা পজিশনটাতে নাইট্রোটা যুক্ত হয়েছে। হ্যাঁ এরকম ভিন্ন ভিন্ন উৎপাদ তৈরি হওয়ার কারণগুলো এখন আমরা দেখো অ্যানালাইসিসে নামবো। তো দেখি আমাদের 1 নাম্বার তো সলভ আগে থেকে হয়ে গেছে। হ্যাঁ আমরা আগের ভিডিওতে এটা সলভ করছি, এবার আসে আমাদের 2 নাম্বারটা সলভ করি। তো দেখো 2 নাম্বারটা এরকম নাইট্রেশনে বিক্রিয়ার তাপমাত্রা ভিন্ন হওয়ার কারণ মূলত হচ্ছে তোমার প্রতিস্থাপকের প্রভাব। প্রতিস্থাপক কারা, এই যে বেনজিনের সাথে খেয়াল করো, বেনজিনের সাথে যে মূলকগুলো যুক্ত থাকে না ওইগুলোই হচ্ছে তোমার প্রতিস্থাপক। যেমন এই যে এখানটায় কি, এখানটায় কিন্তু এই বেনজিনের সাথে কোনো মূলক নাই, তার মানে এখানটায় কোনো এতে কোনো প্রতিস্থাপক নাই। কিন্তু বি তে কি হয়েছে, দেখো বি তে এই যে বেনজিনের সাথে আমাদের আর একটা যুক্ত হয়েছে না, এই যে দেখো আর মানে কি, একটা অ্যালকাইল মূলক, তাহলে হচ্ছে এই অ্যালকাইল মূলকটাই বি এর কি প্রতিস্থাপক। আবার হচ্ছে এই যে সি এর ক্ষেত্রে কি হয়েছে দেখো তো, এই সি উপাদানটাতে আমাদের হচ্ছে নাইট্রোবেনজিন, তো বেনজিনের এখানে বেনজিনের সাথে কোন মূলকটা যুক্ত আছে, NO2 টা না, তাহলে এই যে NO2 টা দেখতেছো, এই NO2 টা হচ্ছে আমাদের এই সি এর ক্ষেত্রে প্রতিস্থাপক। তো আমাদের এই দুইয়ের অ্যানসার হচ্ছে মূলত প্রতিস্থাপকের প্রভাব। এখন প্রতিস্থাপকের প্রভাব কি রকম, এটা নিয়ে এখন আমাদের মূল পড়ালেখা শুরু হবে। দেখো রেজোনেন্স। তো দেখো আমাদের এই প্রতিস্থাপককে তোমার হচ্ছে দুই ভাবে ভাগ করা হয়। প্রতিস্থাপক আমাদের দুই রকম, একটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ এবং হচ্ছে একটা বেনজিন বলয় আমাদের নিষ্ক্রিয়কারী গ্রুপ। হ্যাঁ তাহলে দেখো আমাদের হচ্ছে প্রথমত আমরা পড়ি বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ নিয়ে। হ্যাঁ দেখো আমাদের একদল আছে যারা হচ্ছে এরকম বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। তাহলে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ তারা, এটা সম্পর্কে যদি আমরা একটু পড়ি তাহলে হচ্ছে এরকম বলা হবে, যে সকল মৌল বা মূলক বেনজিন বলয়ে উপস্থিত থেকে, যে সকল মৌলক
দেখো আমাদের এইভাবে যেই সব মৌল বা মূলক আমাদের বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়ে কি করবে, ওই মূলকগুলা হচ্ছে আমাদের এই বেনজিন বলয়কে তোমার ইলেকট্রন দান করবে। হ্যাঁ, ওই ওই সব মৌল বা মূলকগুলাই কি আমাদের দেখো আমাদের বেনজিন বলয়ে ইলেকট্রন দান করলে কি হবে, আমাদের এই বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি পাবে এবং ওগুলাকে তোমার বলে বেনজিন বলয়ের সক্রিয়কারী গ্রুপ। এবং ওইটাকে তোমার আরেকভাবে নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কি দেখো আমাদের অর্থ প্যারা নির্দেশক। এখন অর্থ প্যারা নির্দেশক কেন বলা হয়, কারণ এই বেনজিন বলয়ের সক্রিয়কারী গ্রুপগুলা ওই যে ইলেকট্রন দান করার কারণে এই বেনজিন বলয়ের যে অবস্থা হয় সেখানটায় হচ্ছে অর্থ, আর প্যারা পজিশনটাতে হচ্ছে অন্য আরেকটা মৌল বা অন্য একটা মূলক যুক্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয়। তখন এই যে এই নাইট্রোটা এইভাবে তোমার হচ্ছে অর্থ বা প্যারা পজিশনে যুক্ত হয় দেখে এদের আরেকটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখো অর্থ প্যারা নির্দেশক। তো দেখো এই বেনজিন বলয় সক্রিয়কারী কারা বলো তো, যারা বলয়টাকে ইলেকট্রন দান করবে। তো দেখো বলয়টাকে ইলেকট্রন দান করবে কে, খেয়াল করো বলয়টাকে ইলেকট্রন দান করে এইরকম যে মূলকগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের দেখো এরা OH মূলক যদি যুক্ত থাকে, কিংবা আমাদের যদি দেখো NH2 যেটা হচ্ছে আমাদের অ্যামিনো মূলক, এই NH2 মূলক যদি যুক্ত থাকে, কিংবা হচ্ছে আমাদের দেখো যে অ্যালকাইল মূলক এই R এটা যদি যুক্ত থাকে, কিংবা হচ্ছে আমাদের দেখো এরকম একটা হ্যালাইড মূলক যদি যুক্ত থাকে, তাহলে হচ্ছে এরা আমাদের বেনজিন বলয়কে ইলেকট্রন দান করতে সক্ষম। হ্যাঁ, তাহলে দেখো এরা হচ্ছে আমাদের কি বেনজিন বলয়কে ইলেকট্রন দান করতে সক্ষম। ঠিক আছে, আচ্ছা এরা এখন বেনজিন বলয়কে ইলেকট্রন দান করে কিভাবে এটা একটু দেখবো। হ্যাঁ, তো দেখি এটা এখন আমরা একটু মেকানিজম গুলো দেখবো। আর দেখো এখানটায় কি হয়, দেখবো এটা যে এখানে দুইটা করে উৎপাদ তৈরি হয়। হ্যাঁ, এই বেনজিন বলয় সক্রিয়কারী যখন গ্রুপটা থাকে তখন দুইটা করে উৎপাদ তৈরি হয় এবং এরা যেহেতু তোমার বেনজিন বলয়কে সক্রিয় করে, ফলে হচ্ছে আমাদের দেখো তাপমাত্রাটা কম লাগে। ফলে এই যে এখানটা তাপমাত্রা ভিন্ন হবার কারণটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি যে দেখো আমাদের যখন এই বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপগুলো যদি আমাদের এদের সাথে থাকে, বেনজিনের সাথে যুক্ত থাকে, তাহলে হচ্ছে আমাদের এই বেনজিন বলয়টা সক্রিয় হয়ে যায়। তখন হচ্ছে কম তাপমাত্রা দিলেই কিন্তু আমাদের কি হবে দেখো এই ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ, আমরা এটা লিখতে পারি যে সক্রিয়কারী গ্রুপ থাকলে কি হবে, এটা একটু ব্যাখ্যা দেই যে আমাদের সক্রিয়কারী গ্রুপ থাকলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমার বেনজিন সক্রিয় হয়ে তাপমাত্রা কম লাগবে। বেনজিন সক্রিয় হয়ে আমাদের তাপমাত্রা কম লাগবে এবং দুইটা উৎপাদ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো দুইটা উৎপাদ তৈরি হবে, যে এখানে যেরকম দুইটা উৎপাদ তৈরি হয়েছে, আর এই যে এখানে যে সি বি বি, এই যে দেখো এই যে বি উৎপাদ, বি যে উপাদানটা আছে এই বি উপাদানটার সাথে দেখো এই যে কোন মূলকটা যুক্ত আছে দেখো তো, এই যে আর, তাই না, অর্থাৎ অ্যালকাইল মূলকটা যুক্ত আছে। তাহলে এই অ্যালকাইল মূলক যুক্ত হওয়ার কারণে কি হয়েছে দেখো এই অ্যালকাইল মূলকটা আমাদের কি ধরনের, তোমার যে সক্রিয়কারী গ্রুপ, তাহলে বেনজিন বলয়ের সাথে তোমার সক্রিয়কারী গ্রুপ যুক্ত হয়েছে, এই কারণে কিন্তু এখানটা দেখো কম তাপমাত্রায় মাত্র 30 ডিগ্রি সেলসিয়াসে এই নাইট্রেশনটা ঘটছে এবং দুইটা উৎপাদ তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে এই লাইনটার ব্যাখ্যা কি দেখো বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু এখানটায় যেইভাবে তোমার হচ্ছে এই বেনজিন বলয়টা সক্রিয় করে ওই মেকানিজমটা তোমাকে কিন্তু দেখাতেই হবে। হ্যাঁ, ওইটা তোমাকে পরীক্ষায় দেখাতেই হবে। তাহলে দেখো এখন হচ্ছে ওই মেকানিজমটাকে তোমার বলা হচ্ছে রেজোনেন্স, যেই মেকানিজমের মাধ্যমে হচ্ছে এই যে দেখো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপটা ইলেকট্রন দানের মাধ্যমে আমাদের এই বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে, ওই প্রসিডিউরের নামটাই হচ্ছে আমাদের দেখো রেজোনেন্স। তো এখন আমাদের এই রেজোনেন্সটা খুবই ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা যে কোথায় কি হয়। হ্যাঁ, এটা এতটাই মনে করো যে তোমার হিজিবিজি লাগবে যে তোমার দেখে মনে হবে তোমার যদি পরীক্ষার হলে কেউ যদি তোমার বইও সামনে দিয়ে দেয় তাও তুমি হচ্ছে দেখে দেখে এটা সলভ করতে পারবে না, দেখে দেখে লিখতে পারবে না, কিন্তু যদি একবার বুঝে যাও টেকনিকটা তাহলে খুব সহজে এটা আঁকতে পারবা। আচ্ছা তাহলে দেখো এখন দেখি আমাদের রেজোনেন্স, আমাদের দেখো বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ OH যেটা আছে না, এই OH এর জন্য আগে দেখি কি রকম রেজোনেন্স হয়। তাহলে খেয়াল করো, প্রথমত হচ্ছে এই যে দেখো আমাদের এইভাবে বেনজিন বলে ওইটার সাথে তোমার এই OH, আচ্ছা একটু জায়গা দরকার আমার, দেখো এইভাবে হচ্ছে OH টা এটার সাথে যুক্ত থাকে। আচ্ছা OH টা যখন যুক্ত থাকে তখন দেখো তো OH এ অক্সিজেনের অবস্থাটা কি রকম, অক্সিজেনের হচ্ছে তোমার 8টা
নাকি 6টা, অক্সিজেন হচ্ছে 6টা ইলেকট্রন, তাই না? তো 6টার মধ্যে একটা দিয়ে তোমার হচ্ছে বেনজিন বলয়ের সাথে এবং আরেকটা দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে দুইটা তোমার হচ্ছে বন্ধন গঠন করছে, কিন্তু বাদবাকি 4টা কি যেভাবে ফ্রি আছে না? তাহলে দেখো অক্সিজেনের বাদবাকি 4টাকে আমি এইভাবে এখানে ড্র করলাম। আচ্ছা, এরপর কি হবে দেখো, এই অক্সিজেনের তোমার যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রনের ভেতরে তোমার দুইটা ইলেকট্রন, খেয়াল করো কয়টা, দুইটা ইলেকট্রন এই যে এখানটার ভেতরে চলে আসে। বেনজিন বলয়টা আরেকটু বড় করে এবং ভালোভাবে আঁকতে হবে। এখানটায় এই যে বেনজিন বলয়টা আছে, বেনজিন বলয়টা কিন্তু তোমার খালি বৃত্ত দিয়ে না, আরেকভাবে আঁকা যায়। সেটা কি, এই যে দেখো এভাবে তোমার হচ্ছে একান্ত দ্বিবন্ধন দিয়ে, এবং ওইটাই হচ্ছে তোমার এটা স্থির অবস্থার ছবিটা ডিপিক্ট করে। তাহলে দেখো আমরা এই রেজোন্যান্স আঁকার সময় সবসময় হচ্ছে ওই একান্ত দ্বিবন্ধন যে স্ট্রাকচারটা বেনজিনের, ওইটা ফলো করব। তাহলে দেখো আমি বেনজিনের একান্ত দ্বিবন্ধন দিলাম। এবার দেখো তীর চিহ্নগুলো কিন্তু তোমাকে দিতে হবে, হ্যাঁ? তো দেখো কি হয়, তীর চিহ্ন দিয়ে আমাদের বোঝাতে হবে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়, হ্যাঁ? তো দেখো প্রথমত হচ্ছে তোমার যে তীর চিহ্ন, সেটা হবে কি, দেখো এই যে দুইটা ইলেকট্রন আছে না, এই দুইটা ইলেকট্রন হচ্ছে তোমার এই প্রথম যে দ্বিবন্ধন আছে এটার কাছে চলে আসে, হ্যাঁ? তারপরে কি করবে, তারপর হচ্ছে যে এইভাবে ডাবল অ্যারো দিবা, ডাবল অ্যারো দিবা। তো এটার কারণে যে জিনিসটা উৎপন্ন হয় সেটা কি, সেটা একটু দেখো। এখন এই যে অক্সিজেনের যে মুক্ত জোড় ইলেকট্রন ছিল, ওই মুক্ত জোড় ইলেকট্রনের ভেতর এক জোড়াকে তোমার হচ্ছে যখন এই একান্তর দ্বিবন্ধনের এখানটা দেয়া হলো, তখন হচ্ছে এই একান্তর দ্বিবন্ধন যেটা ছিল এটা ভেঙে যায়। ভেঙে যেয়ে হচ্ছে এই যে এই ইলেকট্রন গুলো হচ্ছে দুইটা ইলেকট্রন তোমার বাইরে বের হয়ে আসে। একটা হচ্ছে এই যে এই অক্সিজেনের সাথেকার ইলেকট্রন, আর একটা হচ্ছে এই যে একান্তর দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন, এরা হচ্ছে দেখো এখান থেকে বের হয়ে আসলো, কারণ এখানটা আর দ্বিবন্ধনটা থাকতেছে না। কিন্তু বাদ বাকি হাতে কিন্তু ঠিকই তোমার দ্বিবন্ধনটা থেকেই যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে বাদ বাকি হাতে হাতে দ্বিবন্ধনটা ঠিক মতো থাকতেছে। আচ্ছা, এখন কি হবে এই স্টেপে, এটা তো বুঝলাম আগের স্টেপ থেকে এটা তৈরি হলো, কিন্তু এই স্টেপে কি ঘটে, এই স্টেপে এই যে দুইটা ইলেকট্রন তোমার মুক্ত হলো, ওই মুক্ত হওয়া দুইটা ইলেকট্রন তোমার হচ্ছে এই যে বেনজিনের এই হাতের সাথে যুক্ত হয়। খেয়াল করো, বেনজিনের এখন কোন হাতের সাথে, এই হাতের সাথে দেখো যুক্ত হচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা এই হাতের সাথে যুক্ত হলো, এবং এই হাতের সাথে যখন যুক্ত হলো তখন এই যে এখানটা যুক্ত হওয়ার কারণে কি হবে দেখো, এই যে এর পার্শ্ববর্তী যে দ্বিবন্ধনের পাই ইলেকট্রনটা আছে, এই যে এইটা, হ্যাঁ, এটা কি হবে, এটা একটা বিকর্ষণ ফিল করবে। যে এই দুইটা ইলেকট্রন যখন এখানটায় আসবে তখন ইলেকট্রনের ঘনত্ব বেড়ে এই পাই ইলেকট্রনটা তখন আবার ভেঙে যাবে, ভেঙে যেয়ে হচ্ছে তোমার এই দ্বিবন্ধন থেকে বের হয়ে আসবে বাইরে, হ্যাঁ? দেখো এখন হচ্ছে এই ইলেকট্রন জোড় এখানটা হচ্ছে বাইরে বের হয়ে আসলো, হ্যাঁ? তাহলে কি হলো, এটা হচ্ছে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখাই যে এই যে এইটা যখন এখানটায় আসবে, এই যে দেখো এই ডাবল ইলেকট্রনটা যখন এই হাতে আসবে, তখন হচ্ছে তার পরবর্তী যে ডাবল বন্ডটা আছে ওইটা হচ্ছে ভেঙে তোমার হচ্ছে এই মাথায় চলে আসবে। কোন মাথায়, এই যে এই মাথাটাতে চলে আসবে, হ্যাঁ, এই কোণাতে চলে আসবে। তো এই কোণাতে আমি হচ্ছে এটা ড্র করলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে আর বাকি আর একটা যে হাত আছে এটা ওর মধ্যেই থাকবে, হ্যাঁ, ওইটার কোনো আনচেঞ্জ এটা। আচ্ছা, এরপরে স্টেপটা কি হয়, এরপরে হচ্ছে তোমার এই যে দুইটা ইলেকট্রন আবার বের হলো, ওই দুইটা ইলেকট্রন আবার হচ্ছে তোমার যে যুক্ত হবে এখানটায়। খেয়াল করো, এই দুইটা ইলেকট্রন যে তোমার হচ্ছে এই হাতের সাথে যে যুক্ত হচ্ছে। ওকে, তাহলে দেখি এই হাতের সাথে যুক্ত হলে অবস্থাটা কি রকম হয়। আচ্ছা, একটু দাঁড়াও, আমি আরেকটা জিনিস এখানে মিস হয়েছে, সেটা কি দেখো, এই যে এই অক্সিজেনটার সাথে যে হাইড্রোজেনটা আছে না, এটা এখানটায় দেই নাই, হ্যাঁ, অক্সিজেনটাকে শুধু ফ্রি রেখে দিয়েছি। আর দেখো এখান থেকে যখন ইলেকট্রনটা চলে গেছিল তখন কিন্তু এই অক্সিজেনটা তোমার এই যে দেখো পজিটিভ ধর্মী হয়েছিল, হ্যাঁ, এটা আমরা মিস হয়েছিল। আচ্ছা, আচ্ছা, তো দেখো এবার আমাদের মেইন প্রশ্নটা আসে। আছে এটা এখন এটার সাথে যুক্ত হলো, হ্যাঁ, আগেরগুলো আগের মতোই আছে, কিন্তু হচ্ছে এই যে এইটা, এটা এসে এটার সাথে যুক্ত হলো এবার, হ্যাঁ, এই হাতের সাথে তোমার হচ্ছে দুইটা ইলেকট্রন যুক্ত হলো। তো এই হাতের সাথে যখন তোমার এই দুইটা ইলেকট্রন যোগ হবে তখন কি হবে, তার পার্শ্ববর্তী যে পাই ইলেকট্রনটা আছে এটা এবার বিকর্ষণ ফিল করবে। তো এই বিকর্ষণ ফিল করার কারণে এটা কি হবে, এটা তোমার বের হয়ে চলে আসবে। এক্স্যাক্টলি, তো এইটা এবার হচ্ছে আমাদের দেখো বের হয়ে আমাদের এই কোণাতে চলে আসবে। তার মানে এটা আমাদের বেনজিন বলয় থেকে এই পাই ইলেকট্রনটা দেখো বাইরে বের হয়ে এখন আসতেছে, হ্যাঁ, এটা এখন এখানটায় অবস্থান করতেছে। হুম, হ্যাঁ, ওয়েটসটাকে আমরা আগের মতো এঁকে নেই, প্লাস দেব। ওকে, এটা গেল এই পর্যন্ত। এরপরে কি করতেছে, এরপরে আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই পর্যন্ত সব ঠিক আছে। এখন হচ্ছে এই যে দুইটা ইলেকট্রন যেটা বের হলো, খেয়াল করো, এই যে দুইটা ইলেকট্রন এখানটায় বের হলো, হ্যাঁ, ওই দুইটা ইলেকট্রন আবার তোমার একটা যুক্ত হওয়ার প্রবণতা দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তার আরেকটা জিনিস এখানে মিস দিছি, দাঁড়াও, সেটা হচ্ছে কি দেখো, এই যে এই অক্সিজেন যখন হচ্ছে তোমার এই যে দুইটা অক্সিজেন এই দুইটা ইলেকট্রন নিল না,
এই দুইটা ইলেকট্রন যে যখন এই হাতের সাথে যুক্ত হলো তখন কি হয়েছে, একটা ইলেকট্রন তো তোমার কি করছে দেখো, একটা ইলেকট্রন তোমার হচ্ছে এই যে আরেকটা পাই ইলেকট্রনের সাথে, যে এখানকার যে পাই ইলেকট্রন ওইটার সাথে যুক্ত হয়ে এইভাবে বের হয়েছিল, হ্যাঁ, এবং ওইটাই দেখা যাচ্ছে বারবার শিফট করে তার পরবর্তী পাই ইলেকট্রন, তার পরবর্তী পাই ইলেকট্রন এগুলোকে দূর করে, হ্যাঁ। কিন্তু এটা তো কি ছিল দেখো, ইলেকট্রন জোড়া ছিল না, তো এটার ভিতর একটা ইলেকট্রন যে তোমার পাই ইলেকট্রনের সাথে যে এরকম করে জোড়া ফর্ম করে বাইরে বের হচ্ছে, তাহলে আরেকটা ইলেকট্রন কই গেল, আরেকটা ইলেকট্রন দেখো কিন্তু অক্সিজেনের সাথে কিন্তু এখানে দেখো ডাবল বন্ড ফর্ম করে, হ্যাঁ। বলে এই যে এই স্টেপগুলোতে কিন্তু অক্সিজেনের সাথে এখানে কি দিতে হবে, বেনজিনের ডাবল বন্ড দিতে হবে, হ্যাঁ। এটাও একটু খেয়াল রাখতে হবে, এদিকে আমরা অক্সিজেনের সাথে ডাবল বন্ড দিব এইভাবে। আচ্ছা, তো এইবার দেখো কি হয়, এইবার হচ্ছে তোমার এই যে ইলেকট্রন জোড়টা আছে না, এই ইলেকট্রন জোড়টা হচ্ছে তোমার এই বাহুতে আক্রমণ করে। আচ্ছা, এই বাহুতে আক্রমণ করলে কি হচ্ছে, এই বাহুতে আক্রমণ করলে যেটা হবে সেটা হচ্ছে এই বিকর্ষণের প্রভাবে, এখানে ইলেকট্রন আসে বিকর্ষণের প্রভাবে, এখানটা যে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডটা তৈরি হয়েছিল না, ওই ডাবল বন্ডটা তোমার হচ্ছে আবার ভেঙে যায়, হ্যাঁ, খেয়াল করো, ওই ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে যে এই ডাবল বন্ডের যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটা হচ্ছে আবার এখানে দান করে, মানে এই যে এখানকার একটা ইলেকট্রন, খেয়াল করে এই ডাবল বন্ডের এই ডাবল বন্ড আছে, এই যে এই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন এবং ডাবল বন্ডের একটা ইলেকট্রন ভেঙে যে আবার হচ্ছে এই আদি অবস্থায় তোমার হচ্ছে ফেরত আসে, হ্যাঁ। তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এইরকম, যে দেখো এই যে অক্সিজেনের যে ডাবল বন্ডটা তৈরি হয়েছিল ওই ডাবল বন্ডটা এখন আমাদের ভেঙে গেল, হ্যাঁ। আর হচ্ছে বাদ বাকি হাতগুলো এই যে এখন এই যে এটা তো তোমার কিসের সাথে যুক্ত হলো বলো, এই যে এই হাতের সাথে যুক্ত হলো, আর হচ্ছে আমাদের যে ডাবল বন্ডটা ভেঙে দুইটা ইলেকট্রন এখন দেখো আবার অক্সিজেনের সামনে এই যে আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফেরত আসলো, আর বাদ বাকি সব আগের মতোই আছে, হ্যাঁ। তো দেখো এই ঘটনাটা ঘটলো, হ্যাঁ। তাহলে এই ঘটনার যে ফাইনাল আর ইনিশিয়াল অবস্থা এই দুইটার মধ্যে যদি কম্পারিজন করো তাহলে এই দুইটার ভিতরে একটা ভালো কম্পারিজন দেখতে পারবা, কিরকম খেয়াল করো, দেখো আমাদের এই ইয়াটা কিন্তু ঘুরে গেছে, খেয়াল করছো, আমাদের এই বেনজিন বলয়ের যে একান্ত দ্বিবন্ধন ছিল এটা কিন্তু জায়গাটা শিফট হয়েছে রেজোনেন্সের কারণে, হ্যাঁ। তো দেখো আমাদের এই OH যেগুলো আছে OH গুলো কিন্তু নিজস্ব জায়গাতেই আবার ফেরত আসছে, এই যে যে অবস্থায় ছিল ইনিশিয়ালি ফাইনালি ওই একই অবস্থাতেই ফেরত আসছে, কিন্তু আমাদের যে একাত্তর দ্বিবন্ধন দেখো আগে এইটা এখানটায় ছিল, এটা হচ্ছে তোমার দেখো তার নিচে চলে গেছে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে এখানটায় চলে গেছে, এই যে এটা এখানটায় ছিল এটা নিচে চলে গেছে, তারপরে এটা এখানটায় ছিল এটা উপরে চলে আসছে, হ্যাঁ। তাহলে এইভাবে হচ্ছে এই জিনিসগুলো শিফটিং প্রতিনিয়তই ঘটতে থাকে, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে কি দেখো এই যে এইভাবে এইভাবে ইলেকট্রনগুলো থাকে মনে করো, তো ওইটা হচ্ছে তোমার পরবর্তীতে যে কি হয় আবার হচ্ছে দেখো এটা তখন এখানটায় চলে আসে OH OH এর মতোই থাকে, কিন্তু এই যে এটা তোমার এখানটায় চলে আসছে, এটা আবার শিফট হয়ে গেছে তার পরবর্তীতে, তারপর এটা আবার এখানটায় শিফট হয়েছে, তার পরবর্তীতে আবার এটার যখন রেজোনেন্সটা ঘটে, তো এই রেজোনেন্স ঘটার কারণে কি হয়, এই যে দেখো এটা আবার হচ্ছে এই যে দেখো এইটা যে তোমার এখানটায় চলে আসে, তারপর এটা আবার এখানটায় চলে যায়, আবার এটা আবার এখানটায় চলে আসে, হ্যাঁ। এরকম করে হচ্ছে এই জিনিসটা দেখো আবার এটা আর এটা কিন্তু তোমার সেম টাইপের স্ট্রাকচার হচ্ছে, আবার দেখো এটা যখন পরবর্তীতে আবার রেজোনেন্সটা ঘটে, হ্যাঁ, তখন কি ঘটে, তখন হচ্ছে তোমার আবার দেখো এই যে এটা তোমার এখানটায় চলে আসে, আবার দেখো এইটা তখন এখানটায় চলে যায়, আবার এটা তখন এখানটায় চলে আসে, হ্যাঁ। তাহলে দেখো এইভাবে হচ্ছে মানে কন্টিনিউয়াস রেজোনেন্স, এটা তো তোমার এটা এক স্টেপ রেজোনেন্স, এটা আবার আরেক স্টেপ রেজোনেন্স, এটা আবার আরেকটা স্টেপ রেজোনেন্স, তাহলে এখানে আমরা দেখো তিন স্টেপ রেজোনেন্স এখানে দেখালাম, কিন্তু এটা কিন্তু আমাদের কোনো আলটিমেট ছবি নাই, সবুজ মার্কার দিয়ে আঁকা এটা কিন্তু আমাদের আলটিমেট কোনো ছবি না, পরীক্ষায় আমাদের আসলে এই উপরের এই মেকানিজমটা দেখাতে হবে, তো আমি এটা নিচে যেটা দেখাতে যাচ্ছি যে এই রেজোনেন্সের ইফেক্টটা কি হয়, ক্রমাগত তোমার দেখো এই রেজোনেন্সটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে অনেকবার ঘটতে থাকে, হ্যাঁ। এটার কারণে যেটা হয় এই দ্বিবন্ধন এটা ক্রমশ এইভাবে ঘুরতে থাকে, এই যে দেখো এই দ্বিবন্ধনগুলো হচ্ছে ক্রমশ এটার ভেতরে এইভাবে ঘুরতে থাকে, এখন তুমি যদি খালি চোখে মাইক্রোস্কোপ দিয়ে দেখো তাহলে কি দেখা যাবে, এই যে আমাদের ফ্যানের কথা চিন্তা করো, ফ্যানের কিন্তু তিনটা পাখা আছে, কিন্তু ওই পাখাটায় যখন হচ্ছে তোমার এভাবে দ্রুত গতিতে ঘোরে তখন কি হয় বলতো, তখন হচ্ছে ওইটা কিরকম একটা সার্কুলার শেপ দেখা যায় না, এখানটাও সেই ঘটনাই ঘটে, যে দেখো এই তিনটা দ্বিবন্ধন তোমার হচ্ছে তিনটা ফ্যানের পাখার মতো, তো এরা যখন ক্রমান্বয়ে ঘুরতে থাকে তো মাঝখানে এরা হচ্ছে এরকম একটা সার্কুলার শেপ ফর্ম করে, এবং এই কারণে হচ্ছে দেখো আমাদের যে বেনজিন বলয়টা আছে এই বেনজিন বলয়টার মাঝখানে এরকম একটা সার্কেল দ্বারা বোঝানো হয়, হ্যাঁ। তো দেখো আমাদের আসলে বেনজিন বলয়ের স্ট্রাকচারটা হচ্ছে কি রকম, এই যে এরকম ভাবে তোমার একান্ত দ্বিবন্ধন, কিন্তু যেহেতু আমাদের এই রেজোনেন্সের কারণে দেখো এই একান্ত দ্বিবন্ধনটা বারবার
ঘুরতে থাকে এই কারণে হচ্ছে এই জিনিসটা আমাদের এরকম সার্কুলার দেখায় এবং এই সার্কুলার দেখার কারণে কিন্তু এটার নাম কি হয়ে যায় বলো এরকম ভাবে তোমার হচ্ছে ভেতরে এরকম বৃত্তাকার সাইন দ্বারা এটাকে দেখানো হয় হ্যাঁ তাহলে দেখো আমাদের এরকম ভিতরে বেঞ্জিন বলের ভিতরে বৃত্তাকার সাইন দেওয়ার সিগনিফিকেন্সটা কিন্তু বুঝতে পারলাম এবং আমাদের এটা এখন প্রয়োজনে আমাদের জাস্ট এটা বোঝাটাই দরকার ছিল